মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন। এদিকে সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। পরেই জানাবো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তুরস্ক, মন্তব্য এরদোয়ানের। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত করবে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, রাশিয়ার জন্য সুখবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি এরই মধ্যে কার্যকর হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তেহরানে অনেক আগে থেকেই ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েল হামলার অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে আসছে। এ ব্যাপারে গত 14 মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। ইসমাইল বাকাই আরো বলেন, আমেরিকা ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকামী নীতি অনুসরণ করেছে এবং বর্বরতা চালিয়েছে। তার ফল হিসাবে ফিলিস্তিন এবং লেবাননে 60,000 মানুষ শহীদ এবং 1,20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া উদাস্ত হয়েছেন 35 লাখ মানুষ। ইসরায়েলি হামলা গাজা ও লেবাননে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সব অবকাঠামো। ইরানি মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীকে মনোযোগ দিতে হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লাহর দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো। এ নিয়ে ইরাকের কাতাইভ হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে। কাতাইভ হিজবুল্লাহ জোরালো ভাষায় বলেছে, যুদ্ধবিরতি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবাননের এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোনো সংগঠন দুর্বল হবে না, বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই আরো শক্তিশালী হয়ে উঠবে। এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না। তিনি বলেন, বিশ্বাসঘাতক গুপ্ত হত্যার অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি। সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজ্জামা খামেনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা। ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তারা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান বিশ্বে নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি। সশস্ত্র বাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আয়াতুল্লাহ খামেনি বলেন, রণশক্তি বাড়লে শত্রুরা আক্রমণ করা থেকে বিরত থাকে। যারা ইরানের অকল্যাণ কামনা করে তাদের সামনে দেশের রণশক্তিকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে তারা বাস্তবিক অর্থেই এটা উপলব্ধি করে যে সংঘাতে জড়ালে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তুরস্ক, এরদোয়ানের বার্তা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা বলেন, খবর রয়টার্স। এরদোয়ান তুরস্কের অবস্থান স্পষ্ট করে বলেন, গাজায় চলমান হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক প্রস্তুত রয়েছে। এছাড়া এর পাশাপাশি তিনি লেবাননের কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রশংসা করেছেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এখন তাদের প্রধান লক্ষ্য এবং এই ব্যাপারে তুরস্ক সহ অন্যান্য দেশের সহযোগিতা প্রয়োজন। এদিকে তুরস্ক গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর তীব্র সমালোচনা করেছেন। দেশটি ইসরায়েলের আক্রমণকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী হিসাবে আখ্যায়িত করেছে। এর আগেও তুরস্ক হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু
কার্যকর দিক নির্দেশনা প্রদান করেছে, যার মাধ্যমে গাজা অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তুরস্কের এই কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজায় সংঘাতের অবসান না হলে এটি পর্যাপ্ত নয়। তুরস্ক গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আবারও সাহায্য করতে প্রস্তুত। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে, তবে আনুষ্ঠানিক সম্পর্ক এখনও ছিন্ন হয়নি। তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না এবং তাদের শীর্ষ নেতাদের নিয়মিত আতিথ্য দেয়। যুক্তরাষ্ট্রকে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত করবে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে নিয়ে চাপ বাড়ছে আমেরিকার, কারণ কিছুদিন আগেই রাশিয়া তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অর্শনিক দিয়ে ইউক্রেনের দিনিপ্র শহরে হামলা চালিয়েছিল। তাতেই প্রায় ধ্বংসের মুখে পড়েছে ইউক্রেনের এই শহরটি। তাই এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া যদি আমেরিকার উপর হামলা চালায় তাহলে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে গোটা দেশটি। আর তা নিয়ে বাড়ছে চিন্তা, রাশিয়া যদি আর বিভিন্ন এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তাহলে আমেরিকার প্রায় 9টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে, আর তাতেই শুরু হতে পারে বিশ্বযুদ্ধ। সেই জন্য বর্তমানে রাশিয়াকে নিয়ে বেশ চিন্তা করছে মার্কিন প্রশাসন। দক্ষিণ রাশিয়া থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় তাহলে মাত্র 11 মিনিটের মধ্যে 2100 কিলোমিটার দূরত্বে কুয়েতের আমেরিকান সামরিক ঘাঁটিতে পৌঁছাবে, আর সেখানে থাকা মার্কিন পঞ্চম নৌবহরে সদর দপ্তর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া কামচাটকা থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 12 মিনিটের মধ্যে 2400 কিলোমিটার দূরে আলাস্কার আমেরিকান বিমান ঘাঁটিতে পৌঁছাবে, আর সেখানে থাকা মার্কিন নৌবাহিনীর উপর ভয়াবহ আঘাত হানবে। চুকোটকা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, তা 23 মিনিটের মধ্যে 4700 কিলোমিটার দূরে থাকা সাইলোতে পৌঁছাবে, আর তাতেই বড়সড় ক্ষতির মুখে পড়বে আমেরিকা। উল্লেখ অরেশনিক নামে মিনিটম্যান 3 মিসাইলটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে কোন দেশের পারমাণবিক ক্ষেত্রে আঘাত হানতে পারবে। এটি সর্বোচ্চ 1100 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। প্রতি ঘন্টায় গতিবেগ থাকে 28,200 কিলোমিটার। একথায় বলা যায় মহাকাশে গিয়েও স্যাটেলাইট ধ্বংস করতে পারে এই মিসাইলটি। ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র রাশিয়ার জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা ইউক্রেন যুদ্ধের গতি ও পরিস্থিতিতে বিশাল পরিবর্তন সহায়তা করছে। তিনি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন এই সহায়তা আসতে অনেক দেরি হয়েছে এবং এখানকার পরিস্থিতিতে এই ধরনের ক্ষেপণাস্ত্র তেমন কার্যকরী হবে না। তবে নতুন এই সিদ্ধান্তের অন্তর্নিহিত রাজনৈতিক প্রভাব বৈশ্বিক রাজনীতিতে গভীরভাবে প্রতিফলন হবে। প্রথমত, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তাদের শক্তির সংকট মেটানো। ইউক্রেনের কিছু মিত্র, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো মনে করছেন এটি খুব বেশি দেরিতে এসেছে। ইউক্রেনের সেনারা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে অনেক অগ্রগতি হারিয়েছে। এদিকে রুশ বাহিনী ইউক্রেনের কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে কুরস্ক অঞ্চল অন্যতম। রাশিয়া যখন কুরস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল পুনর্দখল করেছে তখন ইউক্রেনের সামরিক শক্তি এবং বাহিনীকে শক্তিশালী করার জন্য এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল আরও আগে। এরই মধ্যে মার্কিন প্রশাসনে এক নতুন সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার ধারণা খুব শীঘ্রই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে বাধ্য করা হবে। এমনকি রাশিয়া দখল করা এলাকাগুলোর উপর ইউক্রেনকে দাবি ছাড়তেও বাধ্য হতে পারে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসাবে বিশ্লেষকরা মার্কিন প্রশাসনের ক্রমবর্ধমান অবরোধ এবং কূটনৈতিক চাপের কথা বলেছেন। এদিকে 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্প নির্বাচনের আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল এবং মার্কিন কর্মকর্তারা মনে করছেন তার প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে। যদিও এমনটি ঘটে তবে ইউক্রেনের জন্য একটি বড় বিপদ হতে পারে, কারণ তাদের সামরিক সক্ষমতা অনেকটাই নির্ভরশীল আমেরিকার উপর।